তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান তার গল্পটি শুধু একজন নেতার গল্প নয়, বরং এটি এমন একটি জাতির গল্প যে জাতি টিকে থাকার জন্য প্রায় ২০০ বছর ধরে সংগ্রাম করেছে। সাম্রাজ্যবাদ, অভ্যন্তরীণ সংকট, সামরিক অভ্যুত্থান, অর্থনৈতিক বিপর্যয় এসব একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে তুরস্ককে পথ চলতে হয়েছে। আর সেই দীর্ঘ সংকটময় পথ পেরিয়েই আজকের তুরস্ক আবার নতুন করে দাঁড়িয়ে উঠেছে। তুরস্ক পশ্চিমা ঔপনিবেশিক এবং আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধের ইতিহাস রচনা করেছে। আর সেই দীর্ঘ প্রতিরোধের যাত্রায় শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র হিসাবে উঠে এসেছেন প্রেসিডেন্ট এরদোগান। এরকম একজন নেতা যদি পশ্চিমা বিশ্বের কোনো দেশে জন্ম নিতেন, তাহলে তাকে মহা সমারোহে ঢাকঢোল বাজিয়ে কিংবদন্তি হিসাবে উপস্থাপন করা হতো। যদি এরদোগানের মতো একজন নেতা ইংল্যান্ড, জার্মানি বা আমেরিকায় জন্মাতেন, তাহলে তাকে নিয়ে অসংখ্য বই লেখা হতো। বিশ্ববিদ্যালয়গুলোতে তাকে নিয়ে গবেষণা চলত। রিসার্চ সেন্টারগুলো তাকে মডেল লিডারশিপ হিসাবে উপস্থাপন করত। বিভিন্ন বুদ্ধিজীবী ও বিশ্লেষক তার নেতৃত্বের প্রশংসায় নতুন নতুন তত্ত্ব দাঁড় করাতেন। আর যদি এরদোগান বামপন্থী রাজনৈতিক ধারার কোনো নেতা হতেন, তাহলে আজ বিশ্ব সাহিত্য ও একাডেমিক জগতে তাকে নিয়ে শত শত প্রবন্ধ এবং হাজার হাজার পৃষ্ঠার গবেষণা রচিত হতো। এসব কিছু সেভাবে না হলেও আজকের বাস্তবতা হলো এরদোগান এবং তুরস্ক যে রূপান্তর ঘটিয়েছে তা বিশ্বের বহু অঞ্চলে একটি মডেলে পরিণত হয়েছে। এরদোগানের নেতৃত্ব এখন তুরস্কের জাতীয় অঙ্গীকারের সীমানা ছাড়িয়ে আরও বহু দূর পর্যন্ত আলোচিত হচ্ছে। তার নেতৃত্ব এখন বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করছে। বিশ্বের বহু নিপীড়িত ও দুর্বল জাতির কাছে এরদোগান আজ আশা, আকাঙ্ক্ষা, উন্নয়ন এবং স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি রূপান্তর ঘটলেও নিজ দেশ তুরস্কেই এরদোগানকে নিয়ে খুব গভীর একাডেমিক আলোচনা গড়ে ওঠেনি। এর পেছনে বড় একটি কারণ রয়েছে। তা হলো, বহু বছর ধরে তুরস্কের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গন নিয়ন্ত্রণ করেছে পশ্চিমাপন্থী ও কট্টর ধর্মনিরপেক্ষতাবাদী গোষ্ঠী। তারা এরদোগানের নেতৃত্বকে বোঝার চেষ্টা না করে বরং তাকে অবমূল্যায়ন করাকেই বেশি গুরুত্ব দিয়েছে। অন্যদিকে তুর্কি রক্ষণশীল বুদ্ধিজীবীদের একটি বড় অংশ এরদোগানের নেতৃত্বে সংঘটিত এই বিশাল পরিবর্তনকে তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করার সাহস দেখাতে পারেনি। আসলে গত ২৫ বছরে তুরস্কে যা ঘটেছে তা শুধু রাজনৈতিক সাফল্যের গল্প নয়, এটি রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার গল্প, এটি অর্থনীতিকে শক্তিশালী করার গল্প, এটি প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীল হয়ে ওঠার গল্প, এটি নিষ্ক্রিয় পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে বিশ্ব রাজনীতিতে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার গল্প। এক সময়ের দুর্বল এবং ঋণ নির্ভর তুরস্ক আজ ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প, অবকাঠামো, জ্বালানি এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অবস্থানে পৌঁছেছে। এই পরিবর্তন হঠাৎ করে ঘটেনি, ধাপে ধাপে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই রূপান্তর গড়ে উঠেছে। আর এখানেই এরদোগানের নেতৃত্ব আলাদাভাবে প্রতিভাত হয়ে ওঠে। তিনি প্রচলিত আমলাতান্ত্রিক রাজনীতির গণ্ডি ভেঙেছেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়েছেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেখিয়েছেন, কঠিন সময়ে ঝুঁকি নিতে পিছু পা হননি। এই কারণেই তার নেতৃত্বের মডেল বিশ্বের বহু দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে যেসব দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে অথবা বাইরের শক্তির হস্তক্ষেপের ভয় রয়েছে, সেসব দেশে এরদোগানের নেতৃত্বকে অনেকেই একটি কার্যকর মডেল হিসাবে দেখছে। কারণ এরদোগানের নেতৃত্ব শুধু প্রশাসন চালানোর বিষয় নয়, এটি সংকটের সময় নেতৃত্ব দেওয়ার বিষয়, এটি দিক নির্দেশনা দেওয়ার বিষয়, এটি প্রয়োজনে নতুন পথ তৈরি করার সাহসের বিষয়।
বস্তুত এই বাস্তবতাই তুরস্কের পররাষ্ট্রনীতিকেও বদলে দিয়েছে। একসময় তুরস্ক পশ্চিমা বিশ্বের সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভরশীল ছিল, কিন্তু এরদোগানের সময়ে তুরস্ক ধীরে ধীরে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। আজ তুরস্ক এমন একটি মিডল পাওয়ার বা মধ্যম শক্তিতে পরিণত হয়েছে যে নিজের কৌশল নিজেই নির্ধারণ করতে পারে। আফ্রিকা থেকে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বহু দেশ এই পরিবর্তনের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, কারণ এসব অঞ্চলের মানুষও দীর্ঘদিন পশ্চিমা আধিপত্য ও হস্তক্ষেপের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তুর্কিরাও একসময় সেই একই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল, নিজেদের রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য কঠিন সংগ্রাম করেছিল। শতাব্দীকাল পরে এরদোগান আবার সেই সাম্রাজ্যবাদ বিরোধী ভাষাকে সামনে নিয়ে এসেছেন। তিনি জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নকে গুরুত্ব দিয়েছেন, ফলে তার বক্তব্য তুরস্কের ঐতিহাসিক স্মৃতির সঙ্গে গিয়ে মিলে গেছে। আর এ কারণেই আজ তুরস্ক একটি শুধু রাষ্ট্র নয়, অনেকের কাছে এটি একটি চেতনার নাম, একটি প্রতিরোধের প্রতীক, একটি স্বাধীন পথ খোঁজার প্রতীক। তুরস্কের এই প্রভাবের আরেকটি বড় দিক হল নেতাকেন্দ্রিক কূটনীতি। এরদোগান বিশ্বের শক্তিশালী নেতাদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়েছেন। তিনি কখনো প্রতিযোগিতা করেছেন, আবার প্রয়োজনে আলোচনাও করেছেন। তিনি এমন একটি অবস্থান তৈরি করেছেন যেখানে তুরস্ক একই সঙ্গে কঠোর সামরিক এবং নমনীয় কূটনৈতিক এই দুই ভূমিকাই পালন করতে পারে। আর এ কারণেই বহুমেরু কেন্দ্রিক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার এই সময়কালে তুরস্ক একটি ভারসাম্য সৃষ্টিকারী শক্তিতে পরিণত হয়েছে। এদিকে ইসলামী বিশ্বে এরদোগানের অবস্থান আরও আলাদা গুরুত্ব বহন করে। তিনি নিজের ইসলামী পরিচয়কে রাজনৈতিকভাবে দৃশ্যমান রেখেছেন, তবে সেটিকে উগ্রতায় রূপ দেননি। ফলে বহু মুসলিম সমাজ তাকে এমন একজন নেতা হিসাবে দেখে যিনি ধর্মীয় পরিচয় বজায় রেখেও আধুনিক রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম। বিশেষ করে যেসব মুসলিম সমাজ পরিচয় সংকটে ভুগছে, সেখানে এরদোগানের নেতৃত্ব এক ধরনের মানসিক উজ্জীবনের প্রতিধ্বনি সৃষ্টি করেছে। অন্যদিকে সংকট মোকাবেলা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাও এরদোগানের নেতৃত্বের অন্যতম বড় বৈশিষ্ট্য। সিরিয়া, লিবিয়া, পূর্ব ভূমধ্যসাগর কিংবা আজারবাইজানের নাগোর্নো কারাবাখ অঞ্চল, এমন প্রতিটি ক্ষেত্রেই তুরস্ক সক্রিয় ভূমিকা রেখেছে। ফলে তুরস্ক শুধু আঞ্চলিক শক্তি হিসাবেই নয়, বরং গেম চেঞ্জার শক্তি হিসাবেও পরিচিতি পেতে শুরু করেছে। আর এই একই সময়ে দ্রুত শক্তিশালী হয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প। তুর্কি ড্রোন, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র এবং সামরিক প্রযুক্তি আজ বিশ্বব্যাপী আলোচনার বিষয়। এগুলো শুধু সামরিক শক্তির প্রতীক নয়, বরং রাজনৈতিক স্বাধীনতারও প্রতীক। অন্যদিকে তুরস্ক শুধু সামরিক শক্তির মাধ্যমেই প্রভাব বাড়ায়নি, মানবিক কূটনীতির ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। তুর্কি প্রতিষ্ঠান TIKA, ইউনুস এমরে ইনস্টিটিউট এবং মারিফ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন ভিত্তিক নানা প্রকল্প পরিচালনা করছে। এরা আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত বিশ্বের বহু দেশে এসব মানবিক কার্যক্রম চালাচ্ছে। ফলে মানুষ তুরস্ককে শুধু শক্তিশালী রাষ্ট্র হিসাবেই নয়, বরং সাহায্যকারী ও সহযোগী একটি দেশ হিসাবেও দেখতে শুরু করেছে। আর এই মানবিক উপস্থিতি বিশ্বজুড়ে এরদোগানকে ঘিরে ইতিবাচক ধারণাকে আরও শক্তিশালী করেছে। আজ বিশ্বের বিভিন্ন অঞ্চল ও সমাজে এরদোগানকে নানাভাবে দেখা হয়। কোথাও তিনি স্বাধীনতার প্রতীক, কোথাও তিনি কৌশলী রাষ্ট্রনায়ক, আবার কোথাও মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী শক্তিশালী নেতা। দূরপ্রাচ্য ও এশিয়ায় তাকে স্বাধীন উন্নয়নের প্রতীক হিসাবে দেখা হয়। মধ্যপ্রাচ্যে তাকে ইসলামী প্রতিনিধিত্ব ও জাতীয় সার্বভৌমত্বের সমন্বয়কারী নেতা হিসাবে দেখা হয়। ককেশাস অঞ্চলে তিনি ভারসাম্য সৃষ্টিকারী কৌশলগত শক্তি।
আফ্রিকায় তিনি সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্যের বাস্তব প্রতিচ্ছবি। পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে তিনি ঐতিহাসিক সম্পর্কের কারণে আস্থার প্রতীক, আর ল্যাটিন আমেরিকায় তিনি পশ্চিমা বলয়ের বাইরের প্রতিরোধের প্রতীক। এদিকে ইউরোপ এরদোগানকে সমালোচনা করলেও তাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারে না, কারণ তারা জানে এরদোগান এমন একজন নেতা যিনি প্রয়োজনে কঠিন অবস্থান নেন, আবার দরকার হলে আলোচনার টেবিলেও বসেন। সবশেষে বলা যায়, অপ্রতিরোধ্য বৈশ্বিক নেতা হিসাবে এরদোগানের উত্থানের পেছনে অনেক কারণ রয়েছে। এটি গড়ে উঠেছে বহু বিষয়ের সমন্বয়ে। তার কারিশমাটিক নেতৃত্ব, স্বাধীন পররাষ্ট্রনীতি, সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্য, কৌশলগত সক্ষমতা, মানবিক কূটনীতি এবং বহুমেরু কেন্দ্রিক বিশ্বে ভারসাম্য রক্ষার ক্ষমতা, এসব সবকিছু মিলিয়েই তার প্রভাব তৈরি হয়েছে। সাম্প্রতিককালে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানকে ঘিরে সংঘাতের সময় এরদোগানের কিছু বক্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছিলেন, ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে, কিন্তু এর পরিণতি ভোগ করছে বিশ্বের 800 কোটি মানুষ। আরেকটি বক্তব্যে তিনি বলেন, এই অর্থহীন যুদ্ধে কি আমাদের অঞ্চলের অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে না? ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমায় ধ্বংস হওয়া অবকাঠামো কি আমাদের ভাইদের সম্পদ নয়? আমাদের বিশ্বাসের ধারা ও উৎস আলাদা হতে পারে, কিন্তু এই জনপদে যে রক্ত ঝরছে তা কি শেষ পর্যন্ত আমাদের সবার রক্ত নয়? এরদোগানের এই বক্তব্যগুলো শুধু রাজনৈতিক ভাষণ নয়, এগুলোর মধ্যেই তার নেতৃত্বের ধরন ফুটে ওঠে। একদিকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, অন্যদিকে মুসলিম বিশ্বের আবেগ, এই দুটোই তিনি একসঙ্গে স্পর্শ করার চেষ্টা করেন। তাই এরদোগানকে বুঝতে পারার মানে হলো আরও একটি বড় বাস্তবতাকে বুঝে ফেলা। বস্তুত ইতিহাস শুধু সুপার পাওয়ার রাষ্ট্রগুলোর লেখা গল্প নয়। আসলে অনেক সময় দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকা জাতিগুলোই ইতিহাস নতুন করে লিখে। গত 25 বছরে তুরস্কের অগ্রযাত্রা ঠিক তেমনই একটি ঘটনা, আর এই যাত্রাপথের কেন্দ্রীয় রাজনৈতিক চরিত্রের নাম রজব তাইপ এরদোগান।